যারা দেখছেন আপনাদের সকলকে ল অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিক্লারেশন স্যুট বা ঘোষণামূলক মোকদ্দমা। শুরুতেই বলে নিচ্ছি, এই মোকদ্দমাটি যাদের জন্য প্রযোজ্য কিংবা আমার আজকের এই আলোচনা যাদের কাজে লাগতে পারে বা যাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে তারা হচ্ছেন যারা আইনের শিক্ষার্থী, যারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন কিংবা জুডিশিয়ারি পরীক্ষা দিবেন, অথবা যারা কোনো একটা আইনগত সমস্যায় পতিত আছেন এবং সেই সমস্যাটি এই মোকদ্দমার সাথে মিলে যাচ্ছে তারা, অর্থাৎ যাদের ঘোষণামূলক মোকদ্দমা করা প্রয়োজন সেই সকল ব্যক্তিবর্গের জন্য এটা কাজে লাগতে পারে। এবং কাজে লাগতে পারে যারা নতুন অ্যাডভোকেট হয়েছেন, আইন পেশার সাথে এককভাবে চর্চা করতে গিয়েছেন কিংবা করছেন, তাদের ক্ষেত্রেও কিছুটা সহায়ক হতে পারে। প্রথমেই আমরা জেনে নিব এই ঘোষণামূলক মোকদ্দমা বিষয়টি আসলে কি, বা ডিক্লারেশন স্যুট জিনিসটা কি। ডিক্লারেশন স্যুট হচ্ছে এইরকম একটা মোকদ্দমা যেখানে কোনো একটা কিছু ঘোষণা করা হয় বা ডিক্লেয়ার করা হয়। কি ঘোষণা করা হয়? মেইনলি সত্য ঘোষণা করা হয় বা অধিকার ঘোষণা করা হয়, রাইট ঘোষণা করা হয়। আমরা সাধারণত যে বিষয়গুলো সবসময় হয়ে থাকে দেখি, এই প্রকারের মোকদ্দমার ক্ষেত্রে সাধারণত যে মোকদ্দমাটা বেশি চর্চা হয় সেটা হচ্ছে সম্পত্তির মালিকানার ঘোষণা। আমি একটা প্রপার্টির মালিক এবং এই প্রপার্টিটা হুমকির মুখে কিংবা এটার কাগজ নিয়ে কোনো একটা প্রবলেম তৈরি হয়েছে মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে, সত্য নিয়ে, তখন আমি এটার সত্য ঘোষণা করলাম। এইটা সাধারণত আমাদের সমাজে বেশি হয়ে থাকে এবং এর ফলে যেটা হয়, আমরা ঘোষণামূলক মোকদ্দমা বলতেই এখন বুঝি জুত সত্যের মোকদ্দমা। অনেকেই বলে জুত সত্যের মোকদ্দমা, অর্থাৎ সম্পত্তির যে জুত সত্য আমার, এইটা আমি ঘোষণা করছি। কিন্তু প্রকৃত অর্থে ঘোষণামূলক মোকদ্দমা, যেটা আমরা দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 42 অনুযায়ী করে থাকি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা মোতাবেক, এই মোকদ্দমাটা যে কোনো বিষয়ের সত্য ঘোষণা করে হতে পারে। যেমন আমি একটা জব করতাম, কোনো কারণে আমার জব থেকে আমাকে অন্যায়ভাবে বিতাড়িত করা হয়েছে বা আমাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তখন আমি আমার ওই চাকুরিটার মালিক আমি, বা ওই চাকুরিটায় আমার এখনও অধিকার রয়েছে, আমার সত্ত্ব রয়েছে, এটা ঘোষণা করে আমি মোকদ্দমা করতে পারি। কিংবা ধরেন কোনো একটা পদের অধিকার, আমি প্রকৃত অর্থে ওই পদের অধিকারী। আমরা সাধারণত যে উদাহরণগুলো বই পুস্তকে পাই, যেমন মসজিদের মুতোয়াল্লি একটা পদ হতে পারে, বা এরকম কোনো একটা লাভজনক পদ যেটা আসলে আমি এই পদটার অধিকারী, বাট আমি একটা ট্রাস্টি বোর্ডের হয়তো একজন ট্রাস্টি, আমাকে নিয়ম বহির্ভূতভাবে ওখান থেকে বাতিল করা হয়েছে, তখন আমি সেটার অধিকার ঘোষণা করে আমি মোকদ্দমা করতে পারি। কিংবা ধরেন আমি একজন পিতার সন্তান, কোনো কারণে আমার পরিচয়কে অস্বীকার করা হয়েছে, তখন আমি এইটার যে আমি আমার পিতার সন্তান এবং তার সন্তান হিসেবে যে সকল জিনিস আমার অধিকার থাকার কথা, সবগুলো জায়গায় আমার অধিকার রয়েছে, এই জিনিসটা আমি ঘোষণা করে ঘোষণামূলক মোকদ্দমা করতে পারি। তার মানে যে কোনো বিষয়ে, ধরেন আমার একটা গাড়ি আছে বা ছিল, এখন অনেক দিন যাবত আমি গাড়িটা পাচ্ছি না, হঠাৎ করে একদিন দেখলাম আমার এক প্রতিবেশীর কাছে আমার গাড়িটা, কিংবা পাশের গ্রামের একজনের কাছে আমার গাড়িটা, অথচ এই গাড়িটা আমার কাছে প্রমাণাদি রয়েছে, তখন আমি ওইটার মালিকানা ঘোষণা করেও আমি সত্য ঘোষণার মোকদ্দমা করতে পারি। তার মানে হচ্ছে যে কোনো অধিকার, আমি যে কোনো অধিকার, রাইট টু প্রপার্টি, অথবা আমার পদের অধিকার কিংবা সম্পত্তির অধিকার, যে কোনো একটা, রাইট টু অফিস অর রাইট টু প্রপার্টি, যে কোনো অধিকার হলেই আমরা ঘোষণামূলক মোকদ্দমা করতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে বেসিক কথা।
এখন আসি আমরা, যেহেতু আমাদের বেশি প্রয়োগ দেখা যায় ঘোষণামূলক মোকদ্দমার সম্পত্তির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা স্পেসিফিকভাবে একটু আলোচনা করার চেষ্টা করি যে সম্পত্তির কোন কোন ক্ষেত্রে আমরা ঘোষণামূলক মোকদ্দমা করতে পারি এবং সেই মোকদ্দমা করতে গেলে আমাকে কি কি জিনিস থাকতে হবে, কি কি ডকুমেন্ট আমার থাকতে হবে। যেমন ধরেন আমাদের বর্তমানে যেটা হয় আমাদের কোর্ট কাচারিতে, যেটার প্রচলন আমরা বেশি দেখি, সেটা হচ্ছে যে আমার হয়তো পূর্বপুরুষের নামে আরওআর আছে কিংবা সিএস আছে, বিআরএসে গভর্নমেন্টের নামে চলে গিয়েছে, কিংবা দেখা গেল যে আমি আরওআর বলে একটা সম্পত্তি ক্রয় করেছি, এখন বিআরএসে ওই সম্পত্তির আমার যতটুকু অংশ আমি কিনেছিলাম ততটুকু আসেনি, কিছুটা অন্যের নামে চলে গিয়েছে। তো বিআরএস সংশোধনের জন্য বিআরএস হওয়ার পরে যেটা সুযোগ ছিল, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মোকদ্দমা করা যেত। পরে যখন সেটা বন্ধ হয়ে গেল, বিআরএস সংশোধনের আর সুযোগটা থাকলো না, তখন কি হলো, এটা আমরা এখন যে আমি আমার সত্যটা ঘোষণা করে মোকদ্দমাটা করি, যেটাকে আমরা সাধারণভাবে বলে থাকি যে এই মামলা করেই বিআরএস সংশোধন হয়। আসলে এটা করে বিআরএস সংশোধন হয় না, এটা হয় যে আমার এই কারণে আমার এখানে যে সত্যটা আছে সেটা ঘোষণা করে আদালত, তখন আমি এটার পরিপূর্ণ অধিকারী হয়ে থাকি। তো এরকম বিষয় যে আমার সম্পত্তির একটা পেপারস, কারণ এখানে আরেকটা কথা বলে রাখি যে সম্পত্তির মালিকানা কিভাবে নিশ্চিত হয়। সম্পত্তির মালিকানা নিশ্চিত হয় কিন্তু এই মালিকানার ধারাবাহিকতার মাধ্যমে, হ্যাঁ, চেইন অফ ওনারশিপ যেটাকে বলা হয়। অর্থাৎ একজন ব্যক্তি একটা বিআরএসের মালিক, তার নামে বিআরএস হয়েছে, তাতেই কিন্তু উনি সেই সম্পত্তির মালিক হতে পারবেন না। কিংবা একজন ব্যক্তির নামে আরওআর ছিল কিন্তু বিআরএসে তার নাম নাই, তার মানে এই না যে ওই আরওআর মূলেই উনি ওই সম্পত্তির মালিক। ব্যাপারটা উল্টো হয়ে গেল না, মানে দ্বান্দ্বিক হয়ে গেল যে বিআরএস মূলেও মালিক হতে পারে না, আবার আরওআর মূলেও মালিক হতে পারে না, বা সিএস মূলেও মালিক হতে পারে না। তার মানে কি? মানে হচ্ছে কোনো একটা দিয়ে আমার মালিকানা নিশ্চিত করা যাবে না, আমার মালিকানার একটা ক্রমও থাকতে হবে যে আমি এইভাবে মালিক হয়েছি। ঠিক আছে, আরেকজনের নামে সিএস ছিল, পরে অন্য একজনের নামে আরওআর হয়েছে, বাট পরবর্তীতে ওই ধারাবাহিকভাবে যিনি লাস্ট মালিক ছিলেন তার কাছ থেকে আমি সাবকবলা দলিল মূলে কিনেছি, পরে আমার নামে বিআরএস হয়েছে বা হয়নি, তবুও কিন্তু আমি সম্পত্তিটার মালিক, কারণ ওই ক্রমটা ঠিক থাকতে হবে। তার মানে হচ্ছে যে কোনো একটা শুধুমাত্র নির্দিষ্ট একটা ডকুমেন্ট দিয়ে সম্পত্তির মালিক হওয়া যায় না, যদি ক্রমও ঠিক না থাকে। অপরপক্ষে যে কোনো একটা ডকুমেন্ট দিয়েই মালিক হওয়া যায় যদি সেটার ক্রমও ঠিক থাকে। ব্যাপারটা এইরকম। মুদ্রা হচ্ছে আমার মালিকানার ধারাবাহিকতা থাকতে হবে এবং সেটা যথাযথভাবে আসতে হবে। যদি না আসে এবং কোথাও যদি বাধাগ্রস্ত হয়, কিন্তু দেখা যায় যে পর্যালোচনায় জেনুইনলি এটা আমি মালিক এইটার এবং এই পেপারসটা আমার হওয়ার কথা কিন্তু হয়নি, তখন আমরা ওই সত্য ঘোষণার মোকদ্দমা করি। আবার কোনো কোনো সময় যে আরেকজনের কিছুই নেই বাট আমাকে হুমকি দিচ্ছে, তখনও এই সত্য ঘোষণার মোকদ্দমা করি। এখন আসেন, আমি যদি সত্য ঘোষণার একটা সম্পত্তি নিয়ে আমি মামলা করতে চাই, আমার কি কি কাগজ থাকতে হবে? আমাকে মানে বেটার হচ্ছে সিএস থেকে আসতে পারলে ভালো, তবে সিএসের চেয়ে আমরা জানি আরওআর বা এসএ যেটা, সেটাকে এখন অধিক গুরুত্ব দেওয়া হয়, কেননা অধিকাংশ সম্পত্তির লেনদেন দেখা যায় বর্তমান সময়ে যেগুলো আমরা পাই ওই আরওআর থেকেই তৈরি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। সিএস তো অনেক আগের, কাজে আরওআরেরটাই আমরা বেশি পাই। তো তথাপি আমরা যদি শুরু থেকে বলতে যাই, আমরা দেখব যে সিএসএ এটার মালিক কে ছিল, সো আবার সিএসের সার্টিফাইড কপি লাগবে। আমরা একটা কথা মাথায় রাখবো যে মোকদ্দমা করতে গেলে সবসময় আমাদের সার্টিফাইড কপি প্রয়োজন হবে, হ্যাঁ। এবং যখন এটার মূল দলিল যদি থাকে, মোকদ্দমার নিয়ম হচ্ছে মোকদ্দমা দায়েরের সময় মূল দলিল দেয়া। কোনো কোনো কোর্ট দেখা যায় মূল দলিল না দিলে মোকদ্দমা নেয় না, কোনো কোনো কোর্ট আবার একটু লিবারেল হয়ে মূল দলিলের ফটোকপি দিলেও নেয় বা সার্টিফাইড কপির ফটোকপি দিলেও মামলাটা হয়তো নিয়ে নিল, কিন্তু যখন সাক্ষী হয় তখন কিন্তু সব কিছুর মূল কাগজপত্র দাখিল করতে হয়। তাহলে আমাকে কি করতে হবে? ওই সিএসের সার্টিফাইড কপি দিতে হবে, আরওআরের সার্টিফাইড কপি দিতে হবে বা এসএ যেটা, তারপর বিআরএসের সার্টিফাইড কপি দিতে হবে, তারপর ওই সিএস আরওআরের যে দাগ ছিল সেই দাগ থেকেই যে আমার এই বিআরএসের দাগটা সৃজিত হয়েছে এই মর্মে আমার একটা ইনফরমেশন স্লিপ লাগবে, যেটা আমরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমরা উত্তোলন করার সুযোগ আছে আমাদের নাগরিকদের, কিংবা
এই ওয়েবসাইটে গিয়ে নিজেরাও এটা আবেদন করে আমরা পেতে পারি জেলা প্রশাসকের অফিস মাধ্যম। এরকম বিধিবিধান আছে, যদিও আমরা এগুলো চর্চা করি না, আমরা একজনের হাতে গিয়ে কয়টা টাকা দিয়ে ফেলি এইভাবে আমরা নিয়ে নিই, যাই হোক সেটা অন্য আলোচনা। তো এইভাবে আমার ওই ইনফরমেশান স্লিপটা লাগবে। ইনফরমেশান স্লিপটা কি, যে এই যে বিআরএস যে লাস্ট দাগটা, এই দাগটা আমার ওই এই আর দাগ থেকে সৃজিত হয়েছে এই জিনিসটা নিশ্চিত করা, বা এই সংক্রান্ত আরও কোনো বিষয় যদি থাকে সেই ক্ষেত্রে ইনফরমেশান স্লিপের প্রয়োজন হলে সেটা এখানে দিতে হবে। তো এই পেপারসগুলো নিয়ে আমাকে মামলাটা করতে হবে। এখন আসেন আমরা একজন নতুন আইনজীবী যখন এই মামলাটা করতে যায় তখন আমরা যে সমস্যাগুলো এইগুলোর ফেস করি, আমাদের কি সমস্যাগুলো হয়। প্রথমত আমরা এই জিনিসগুলো, এই পেপারসের ধারাবাহিকতাটা অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না, আবার অনেকে বুঝতে পারি, আবার অনেকে যারা সিনিয়রের সাথে কাজ করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না, আবার যারা সিনিয়র পাচ্ছেন না, বাট পেশাও তো আমি উকিল হয়েছি, এখন আমার কাজটাও করতে হবে, আবার সিনিয়রও পাচ্ছি না, তখন আমাদের এই প্রবলেমগুলো হয়। যাই হোক, এটা নিয়ে আমি ভিন্ন একটা আলোচনায় শুধুমাত্র এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, স্পেসিফিক কিছু মোকদ্দমা নিয়ে, যে কীভাবে মোকদ্দমাগুলো দায়ের করা যেতে পারে, কীভাবে ড্রাফটিংটা করা যেতে পারে। তো আজকে এখানে বলে রাখি যে এই ঘোষণামূলক মোকদ্দমা করতে গেলে আমি একজন আইনজীবী হিসেবে আমাকে কী করতে হবে, আমার ক্লায়েন্টের কাছ থেকে ওই যে পেপারসগুলোর কথা বললাম, প্রথমত আমার ওই পেপারসের ধারাবাহিকতাটাকে মেনটেন করে নিতে হবে। তারপর সেই অনুযায়ী যেখানে এসে প্রবলেমটা তৈরি হয়েছে, প্রবলেমটা এক একজনের এক এক ধরনের হতে পারে, কারো দখল সংক্রান্ত প্রবলেম হতে পারে, কারো দখল আছে কিন্তু ইয়াটা অন্যদিকে চলে গিয়েছে, একটা পেপারস হয়তো মিস করেছে, হয়তো আর নাম আসেনি, বিআরএসে ঠিকই এসছে, সিএসটা পূর্বপুরুষের নামই ছিল, বাট আর এতদিন জানেনি, এখন খোঁজ নিয়ে দেখলো আর অন্যের নামে হয়ে গিয়েছে, তখন ওই সত্যটা ঘোষণা করা, এখানে এটা হতে পারে। যে জায়গাটা প্রবলেম সেটাকে ঘোষণা করে মামলাটা করতে হবে। আর শুধু ঘোষণা যদি হয় সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র 300 টাকার নির্ধারিত কোর্ট ফি দিয়ে মামলাটা করতে পারি। তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের এই 42 ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, যে কোনো মোকদ্দমায় যদি ঘোষণামূলক মোকদ্দমার ক্ষেত্রে যদি সেটার কনসিকুয়েন্স রিলিফ থাকে বা আনুষাঙ্গিক প্রতিকারের বিষয় যদি থাকে, তাহলে সেটা অবশ্যই চাইতে হবে। আর সেটা যদি চাওয়া না হয় তাহলে কিন্তু আদালত চাইলে মোকদ্দমাটা গ্রহণ নাও করতে পারে, এটা রক্ষণীয় হয় না। তার মানে এই কনসিকুয়েন্স রিলিফ ব্যাপারটা আবার কী রকম? কনসিকুয়েন্স রিলিফটা এরকম, দেখা গেল যে আমি বিআরএসটা সংশোধন করতে চাই, আমার আর আছে, সিএস আছে, কিন্তু বিআরএস আরেকজনের নামে চলে গেছে। ইতিমধ্যে এই সম্পত্তিটা যার নামে বিআরএস হয়েছে সে আইসা স্থানীয় প্রভাবের বলে সে আইসা দখল করে ফেলেছে। তাইলে আমি প্রথমত সত্য ঘোষণা করব, আমার মালিকানা ঘোষণা করব, কিন্তু মালিকানা দিয়ে আমি কি করব? আমার তো দখলও নাই। তখন আমি ওই কনসিকুয়েন্স রিলিফ হিসাবে বা আনুষাঙ্গিক প্রতিকার হিসাবে দখলটাও চাইব। এইখানে যদি আমি দখল না চাই, শুধু মালিকানা চাই, আদালত কিন্তু আমার মামলাটা রক্ষা নাও করতে পারে, এটা রক্ষণীয় নাও হতে পারে, আদালতের দৃষ্টিতে মামলাটা বাতিল করে দিতে পারে যে না, এটা গ্রান্টেড না। তাহলে যেখানে কনসিকুয়েন্স রিলিফ আছে সেখানে অবশ্যই চাইতে হবে। আমি একটা চাকরির আমার এখন চলে গিয়েছে, এটার জন্য আমি মামলা করলাম, কিন্তু আমার বকেয়া বেতনটা চাইলাম না, তাহলে এটা কিন্তু হবে না। আমরা গত একটা ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম অর্ডার 2, ওখানেও কিন্তু আদেশ 2 দেওয়ানি কার্যবিধির, ওখানেও কিন্তু আমরা জেনেছি যে মোকদ্দমা ফ্রেম করতে গেলে যে যে বিষয় থাকে সবগুলো চাইতে হয়। এটারই কিন্তু একটা ধারাবাহিকতা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসআর অ্যাক্টের 42 ধারায়। তার মানে হচ্ছে আমাকে অবশ্যই এখানে কনসিকুয়েন্ট রিলিফটা চাইতে হবে, আর নয়তো কী হবে, পরবর্তীতে আবার এটা নিয়ে আমাকে পৃথক মোকদ্দমা করতে হবে। কাজে ওটা যেহেতু সম্ভব না, সেই জন্যে আমাকে বাধ্যতামূলক কনসিকুয়েন্স রিলিফ চাইতেই হবে। এবং এই ক্ষেত্রে যখন আমি আনুষাঙ্গিক প্রতিকার চাইব, তখন আমার কোর্ট ফিটা চেঞ্জ হয়ে যাবে। শুধু ঘোষণার জন্য যেখানে আমি নির্ধারিত কোর্ট ফি দিলেই আমার মোকদ্দমাটা দায়ের করতে পারতাম, আমি যখন আনুষাঙ্গিক প্রতিকার সহ ঘোষণা চাইব, তখন আমাকে ওই অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে, মানে মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হবে, সম্পত্তির মূল্যের অনুপাতে আমাকে কোর্ট ফি দাখিল করতে হবে। এবং সেটা কি হারে দাখিল করতে হয় সেটা আপনারা যারা আইন চর্চা করেন প্রত্যেকেই জানেন। এটা কেবলমাত্র যারা আইন চর্চা করেন তাদের জন্যই বেশি গুরুত্বপূর্ণ।
ক্লায়েন্টরাও জানতে হবে যে আমার কত টাকা লাগবে, সেটা আইনজীবী তাকে জানিয়ে দেবে। তো এই যে ব্যাপারটা, এখানে আমাদের একটা চর্চা আমরা দেখি কি, যখনই ওই ইয়েটা করতে হয়, দখল নাই আমার, কিন্তু যখন আমি দখলটা চাইতে যাব, তখন আমার কোর্ট ফিটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। তখন অনেকেই করে কি, এটাকে আড়াল করে যায়, দখল না থাকা সত্ত্বেও বলে যে আমার দখল আছে, কেননা সে প্রত্যাশা করে যে আমি কোনো রকমে একটা ডিগ্রি পেলে তারপর আমি এলাকার লোকজনকে বলে কয়ে যে হ্যাঁ আমার এই যে আমি আদালত থেকে ডিগ্রি পেয়েছি, তখন তাকে আমি উঠাই দিতে পারবো। এই ধারণা থেকে অনেকেই করে, যদিও এটা আসলে পারিপার্শ্বিকতার বিবেচনায় অনেক ক্ষেত্রে করা যায়, কিন্তু আইনের দিক থেকে এটা কিন্তু আসলে সঠিক না, কারণ আমি একটা মিথ্যার আশ্রয় নিয়ে মোকদ্দমাটা করছি, এবং এই নিয়ে পরবর্তীতে অনেক সমস্যাও হতে পারে। দেখা গেল আমি যেটা ভাবলাম সে ভয় পাবে, কিন্তু সে ভয় পেলো না, দখলটা ছাড়লো না, তখন এটা নিয়ে আরও নানান বাকবিতনটা হয়, মাঝখানে কিছু মধ্যসত্ত্ব ভুগি আসে, তারা কিছু ফায়দা নেয়, এইভাবে আসলে একটা অনৈতিকতার পথ আসলে তৈরি হয়। সো আমাদেরকে কি করতে হবে, এই ঘোষণামূলক মোকদ্দমার ক্ষেত্রে আমি শুধু এই সামান্য কোর্ট ফির ভয়ে আমি সত্যিটা আড়াল করা আমার জন্য ঠিক হবে না, আমাকে সঠিক কনসিকুয়েন্স রিলিফ থাকে সেটা চাইতে হবে, এবং সেই অনুযায়ী সরকারকে আমার সেই কোর্ট ফিটা দিতে হবে, দিয়ে আমার মোকদ্দমাটা দায়ের করতে হবে। তাহলে এই ছিল মোটামুটি আজকের যে বিষয় আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাইলাম, যে ঘোষণামূলক মোকদ্দমা জিনিসটা কি, কোন কোন ক্ষেত্রে ঘোষণামূলক মোকদ্দমা করা যেতে পারে, এবং সেই ঘোষণামূলক মোকদ্দমা করতে গেলে কি কি কাগজপত্র প্রয়োজন হয়, এবং সেটা আমরা কিভাবে দায়ের করব। আবার যদি এক বাক্যে বলতে যাই, যে কাগজপত্রের বিষয়টা বিশেষ করে অনেকের কাছে হয়তো ক্লিয়ার হয়নি, আমি যে সম্পত্তিটার মালিকানা দাবি করব, সেই সম্পত্তির মালিকানার সপক্ষে আমার যে যে কাগজ আছে সেগুলো আমার প্রয়োজন হবে, যদি সেটা আমার রাইট টু প্রপার্টি হয়, সম্পত্তির অধিকার হয়। আর যদি পদের অধিকার হয়, যেটাকে আমরা আইনের ভাষায় বলি রাইট টু অফিস, সেই ক্ষেত্রে কী হবে, ওই পদটার যে আমি মালিক বা ওই পদটা যে আমি পেয়েছিলাম বৈধভাবে এবং অবৈধভাবে ওই পদ থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে, সেটার সপক্ষে আমার প্রয়োজনীয় যে সকল কাগজপত্র আছে, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, কিংবা আমাকে যে করা হলো, ফায়ার করা হলো, ওই ফায়ারিংয়ের যে লেটার যেটা আইন ভঙ্গ করে করা হয়েছে, সেগুলো আমি দাখিল করতে হবে আমাকে, এবং সেখানে আমার সেই বেতন টেতন বা ইত্যাদি চাইতে হবে। যদি আমার কোনো সম্মানের ব্যাপার থাকে, পদের অধিকার সম্মানজনক, কিংবা আমার আত্মীয়তার অধিকার যদি বলবৎ করতে হয়, তখন আমি ওই আত্মীয়তার অধিকারটা কীভাবে পেয়েছিলাম, আমি তার সন্তান এই জিনিসটা কীভাবে চেয়েছিলাম, কিংবা আমি তার ভাই, আমি তার মামা, এটা কিংবা আমি তার স্বামী, এটা আমি ডিক্লেয়ার করতে গেলে আমি যে তার এই আত্মীয়, আমি তার পিতা, বা আমি তার সন্তান, বা আমি তার স্বামী, আমি তার ভাই কিভাবে হলাম, এইটার সপক্ষে যে কাগজ আমার হওয়ার সপক্ষে, ওইগুলি হচ্ছে প্রয়োজনীয় কাগজ, ওইগুলো দিয়ে আমাকে মোকদ্দমাটা করতে হবে। তো এই আলোচনাটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা। যদি আপনাদের কিছুটাও কাজে লাগে আমার এই আলোচনা, তাহলে আবার এই প্রচেষ্টা সার্থক বলে আমি মনে করব। সবাইকে আবারও অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।